আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আশা করি তোমরা অনেক ভালো আছো। যাই হোক, আজ তোমাদের সাথে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের বিষয় সিভিল এর একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটা সিভিল এর এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1, ফোর্থ সেমিস্টার, যার কোড ৬৬,৪৪২। চতুর্থ পর্ব, দ্বিতীয় অধ্যায়। আজকের বিষয়বস্তু পুকুর খননে মাটির কাজের এস্টিমেট। তাহলে পুকুর খননে মাটির কাজের এস্টিমেট কেন আমরা করব? দেখো, আমরা অনেক সময় পুকুর খনন করি, খাল খনন করি, বিভিন্ন বিষয়ে খনন করি, বাট আমরা কিন্তু আইডিয়া করতে পারি না যে কতটুকু মাটি কাটতে হবে। আমরা আজকে শিখব কিভাবে এই ক্যালকুলেশনটা করা যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, পুকুর যদি তুমি ভালো করে শিখতে পারো, তাহলে তুমি রাস্তাও ঠিকমতো করতে পারবে। কারণ পুকুরের জাস্ট অপোজিট রাস্তা। কারণ পুকুর হলো নিচের দিকে খোদাই করা থাকে, আর রাস্তা উপর দিকে ভরাট করা থাকে। তাহলে মোটামুটি একই সূত্র প্রয়োগ করে তুমি দুইটা ক্যালকুলেশনই করতে পারবা এবং কিছুটা আইডিয়া পাবা। যাই হোক, আজকে শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখি আজকের এই অধ্যায় শেষে আমরা কি শিখব। প্রথমে শিখব পুকুর খননে মাটির কাজের সূত্রগুলো বর্ণনা করতে পারবে। 2, পুকুর খননের সূত্রগুলোর মাধ্যমে কাজের পরিমাপ তুলনা করতে পারবে। তাহলে বন্ধুরা, চলো দেখি পুকুর খননে মাটির কাজের সূত্রগুলি কি। এখন আমরা একটা চিত্র দেখি। এটা কি? একটা পুকুরের চিত্র। পুকুরের চিত্র যখন আমরা পাই, পুকুরটা দেখতে কেমন? আমাদের স্বাভাবিকভাবে উপরের দিকে চওড়াটা বেশি থাকে, আস্তে আস্তে নিচের দিকে চওড়াটা কম থাকে, লেনটাও ঠিক অনুরূপ। তাহলে কেন থাকে? কারণ ঢালটাকে শক্ত রাখার জন্য, বা সহজে যেন নিচে নামা যায়, মাটি ধসে না যায়। তাহলে বন্ধুরা, এই যে পুকুরটা, এই পুকুরের একটা ব্রেথ আছে, একটা লেন্থ আছে। তাহলে অবশ্যই এই টপ থেকে একটা তলদেশ পর্যন্ত গভীরতা আছে। তাহলে আমরা শেপটা হলো অনেকটা ট্রাপিজিয়ামের মতো। কারণ কি? উপরের শেপটা বেশি, নিচের শেপটা অনেক কম। তাই দেখতে কি অনেকটা ট্রাপিজিয়ামের মতো। তার জন্য আমরা কি ট্রাপিজিয়ামের সূত্রগুলি ব্যবহার করব এখানে। এই পর্যায়ে দেখি আরেকটা চিত্র। দেখো, পুকুরের যে বললাম যে গভীরতা, টপ শীর্ষবিন্দু থেকে বটম বিন্দু পর্যন্ত যে গভীরতা, তাহলে এখানে একটা ট্রাপিজিয়ামের মতো ঢাল থাকে। এই ঢালটা কি? এই ঢালটা হলো হরিজেন্টাল ডিস্টেন্সের সাথে ভার্টিক্যাল ডিস্টেন্সের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কগুলি আমরা এই পর্যায়ে সূত্রের মাধ্যমে প্রয়োগ করার চেষ্টা করব। দেখি সেটা কি। পুকুর খননের সূত্র 1, আমরা বিভিন্ন সূত্র ব্যবহার করি। তার মধ্যে কি? মধ্যপ্রস্থচ্ছেদ একটা সূত্র, বা মিড সেকশনাল ফর্মুলা। 2, গড় প্রস্থচ্ছেদ সূত্র, বা মিন সেকশনাল ফর্মুলা। 3, পিজময়েডাল সূত্র, যেটাকে আমরা পিজময়েডাল ফর্মুলা বলি। তাহলে দেখো, এই তিনটা ফর্মুলার সাহায্যে আমরা পুকুরে মাটি খনন করি, এবং তিনটা খননের মাধ্যমে, তিনটা পদ্ধতিতে আমরা খনন করি। এবং এখানে আমরা আরেকটা দেখার চেষ্টা করি যে কোনটা সবচেয়ে গ্রহণযোগ্য। যেহেতু তিনটা সূত্র আছে, অবশ্যই তিনটা সূত্র এক ধরনের রেজাল্ট আসবে না, রেজাল্টও কম বেশি আসবে। সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করবো যে কোনটা আমাদের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য। তাহলে চলো বন্ধুরা, আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তিনটা সূত্রই আমাদের অ্যাপ্লাই করতে থাকি। এটা একটা পুকুরের প্ল্যান, আর যদি আমি এটাকে বলি একটা সেকশন, এটা যেমন লং সেকশন, এটা ক্রস সেকশন। সেকশন বলতে আমরা এই লম্বভাবে যদি কাটলে আমি কি চিত্র দেখব? এই ধরনের একটা চিত্র দেখতে পারবো। আবার যদি পাশে কাটি, তাহলে এই ধরনের একটা চিত্র দেখতে পাবো, যাকে আমরা ক্রস সেকশন বলি। দেখো বন্ধুরা, আমরা এই পুকুরের, এটা হলো টপ লেন্থ, টপ ব্রেথ। আবার অনুরূপভাবে এটা বটম লেন্থ, এটা বটম ব্রেথ। তাহলে আমরা যদি এদিক দিয়ে কাটি, তাহলে কী দেখবো? টপ লেন্থ দেখবো এবং বটম ব্রেথ দেখবো, পাশাপাশি হাইট দেখবো। দেখো, আমরা লং সেকশনে কী দেখতেছি? টপ লেন্থ, বটম লেন্থ অ্যান্ড এই হাইট।
তাহলে বন্ধুরা আমাদের পুকুরে যখন মাটি কাটতে যাই তখন হয়তো দেওয়া থাকে কখনো টপ লেন্থ দেওয়া থাকে, টপ লেন্থটা দেওয়া থাকে, আমাকে বটম লেন্থ বের করতে হয়, অথবা বটম লেন্থ থাকে তখন আমাকে টপ লেন্থ বের করতে হয়। তাহলে আমরা কিভাবে করব? এখানে লেখা আছে এসডি, এই ডিস্টেন্সটাও এসডি, এই ডিস্টেন্সটা এল মাইনাস 2 এসডি, কারণ এটা হলো এসডি, এটা এসডি, তাহলে দুই সাইড থেকে এসডি বাদ দিলে 2 এসডি আসবে, কারণ টোটাল লেন্থ এল -এইচডি -এইচডি -2 এসডি। কারণ এইচডিটা কীভাবে আসলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো এই জায়গায় যদি আমি কাটি, আমার এইটার একটা ভার্টিক্যাল অংশ আর এটা একটা হরিজেন্টাল অংশ এবং এটা একটা স্লোপ পার্ট। তাহলে এইটাই কি ভার্টিক্যাল অংশ, একটা হরিজেন্টাল অংশ, একটা স্লোপ পার্ট। এখানে বলা আছে কি S:1। S:1 মানে কি? মানে এই স্লোপ হলো একের সাপেক্ষে করা, অর্থাৎ আমার যখন ভার্টিক্যাল ডিস্টেন্স 1 মিটার তখন এই হরিজেন্টাল ডিস্টেন্স হবে S:1, কারণ এই এস বলতে আমরা হরিজেন্টালের একটা ডিস্টেন্স পাবো, কারণ ভার্টিক্যাল মাপের সাথে হরিজেন্টাল মাপের একটা সম্পর্ক আছে। তাহলে S:1 বলতে আমরা ভার্টিক্যাল 1 আর হরিজেন্টাল বলবো S:1। যদি ভার্টিক্যাল 2 হয় তাহলে বন্ধুরা কত হবে? S:2। তাহলে বন্ধুরা আমি যদি এই ডির মান যতই পরিবর্তন আসবে এই হরিজেন্টাল মানটাও ঠিক অনুরূপভাবে পরিবর্তন আসবে, কারণ ডির সাপেক্ষে আমার হরিজেন্টালটা ডিপেন্ড করবে। তাহলে বন্ধুরা আমরা এই জায়গাটা ক্লিয়ার, আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমরা অনুরূপভাবে ক্রস সেকশনও একইভাবে বের করব। তাহলে চলো যাই আমরা ক্যালকুলেশনে। এই পর্যায়ে আমরা দেখি দুটা চিত্র। এটা কি? একটা পুকুর, এটা পুকুরের উপরই প্রস্থচ্ছেদ, এটা মানে টোটাল এরিয়া। এটা কি? মধ্যের প্রস্থচ্ছেদ বা মিড এরিয়া, আর এটা তলদেশের প্রস্থচ্ছেদ বা বটম এরিয়া। তাহলে আমাদের বিভিন্ন সূত্রে এই তিনটা জিনিসের সমন্বয়ে কাজ করতে হয়। এখানে তিনটা সূত্র আছে, A1 A2 AM। A1 বলতে আমরা বুঝবো টপ এরিয়া, A2 বলতে বুঝবো বটম এরিয়া, অ্যান্ড AM বলতে মিড এরিয়া। তাহলে এইটি আমরা কিভাবে নির্ণয় করব? চলো বন্ধুরা দেখি। ফার্স্ট, গড় প্রস্থচ্ছেদ সূত্র ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের এটা কি? উপরের ক্ষেত্রফল প্লাস নিচের ক্ষেত্রফল বাই 2 ইন্টু গভীরতা। আমরা যখন এই ক্ষেত্রফলের সাহায্যে মাটি কাটার পরিমাণ নির্ণয় করতে যাব তখন আমাকে করতে হবে কি? উপরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং নিচের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই দুই ক্ষেত্রফলের যোগফলকে 2 দ্বারা ভাগ করতে হবে, তখন হবে কি? অ্যাভারেজ ইন্টু ডেপথ। যদি আমি মোট গভীরতা দিয়ে গুণ করি তাহলে আমার একটা ফলাফল আসবে, অর্থাৎ ভলিউম, মানে যেহেতু আমরা মাটি কাটার আয়তন নির্ণয় করবো তাহলে কি ভলিউম, অ্যাভারেজ ভলিউম, গড় প্রস্থচ্ছেদ মানে অ্যাভারেজ। তাহলে কি? টপ এরিয়া প্লাস বটম এরিয়া বাই 2 ইন্টু ডি। ডি মানে গভীরতা, ডি অর্থ এই টপ থেকে এই বটম পর্যন্ত যে হাইট তাকে আমরা বলবো ডি। এ পর্যায়ে আমরা দেখি দ্বিতীয় সূত্র, মধ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। মধ্য প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বলতে আমরা বুঝবো মধ্য ক্ষেত্রফল ইন্টু গভীরতা, অর্থাৎ এই মাঝের যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফলটা কত আমরা এখানে কিভাবে বের করব? আমাকে বের করতে হবে কি? প্রথম মিড লেন্থ কত, মিড ব্রেথ কত। তাহলে মিড লেন্থ আমরা কিভাবে পাবো? আমাদের টপ লেন্থ প্লাস বটম লেন্থ বাই 2 পাবো কি? মিড লেন্থ। আবার টপ উইথ বাই প্লাস বটম উইথ বাই 2, এটা পাবো কি? মিড উইথ। তাহলে মিড লেন্থ অ্যান্ড মিড উইথ যদি গুণ করি তাহলে আমরা পাবো কি? AM বা এরিয়া অফ মিড, অর্থাৎ মধ্য ক্ষেত্রফল ইন্টু গভীরতা। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে কি পাবো? VM ইকুয়াল টু AM ইন্টু ডি। আমরা পরবর্তীতে দেখি পিজ মডেলের আয়তন। পিজ মডেলের আয়তন হলো গভীরতা বাই 6, অর্থাৎ ডি বাই 6। উপরের ক্ষেত্রফল মানে কি? A1 প্লাস নিচের ক্ষেত্রফল মানে বটম এরিয়া A2 প্লাস
4 টাইমস অফ গড় ক্ষেত্রফল অর্থাৎ AM, 4 AM অর্থাৎ ভিপি মানে পিজ মডেলের সূত্র ভলিউম অর্থাৎ D/6 ইন্টু A1 প্লাস A2 প্লাস 4 AM। তাহলে বন্ধুরা আমরা এই তিনটা সূত্রের সাহায্যে পুকুরের মাটি কাটার ক্ষেত্রে আয়তন বের করি। এখন তোমাকে যদি আমি কোশ্চেন করি যে এই তিনটা ক্ষেত্রফল দিয়ে তুমি যখন ক্যালকুলেশন করবা তোমার কাছে কোনটা গ্রহণযোগ্য, এই অবস্থায় আমি একটা উদাহরণ দিই। আমি তোমাদের ক্লাসে আসলাম, আসার পরে একজনকে কোশ্চেন করলাম, ওই ছেলেটা কোনো কোশ্চেন পারলো না। তখন আমি তাকে যদি বলি যে এই ক্লাসে সবাই খারাপ ছাত্র, এটা কি উচিত হবে? না বন্ধুরা, কারণ একজনকে দিয়ে সবাইকে যাচাই করা যায় না। ঠিক পরবর্তীতে দুইজনকে কোশ্চেন করলাম, দুইজন বলল ভালো উত্তর দিল, সেক্ষেত্রে কি বলতে পারবো সবাই ভালো? সেটাও কিন্তু উচিত না। তাহলে আমাকে কি করা উচিত ছিল যে আরও 5-7 জনকে কোশ্চেন করা উচিত ছিল। তখন আমাকে বলা উচিত ছিল হ্যাঁ সবাই যদি ভালো দেন এই ক্লাসের ছেলেরা ভালো। ঠিক অনুরূপভাবে আমরা দেখি গড় প্রস্থের সূত্রের সাহায্যে কয়টা এরিয়া, বটম এরিয়া অ্যান্ড টপ এরিয়ার মাধ্যমে আমরা আয়তন নির্ণয় করি। কয়টা এরিয়া? 2টা। আবার মধ্য প্রস্থের মাধ্যমে কি করি? টপ বটমের মাঝখানের সাপেক্ষে, তার মানে 3টে এরিয়ার কম্বিনেশন। আর পিচ বর্ডারের সাহায্যে টপ, বটম, মিড এবং 4টে মিড, এতে সেকশনটা অনেক বেশি নেই। যত বেশি সেকশন নিব তত অ্যাকুরেট বেশি আসবে। এই ক্ষেত্রে বন্ধুরা আমরা কোনটা বলবো? গুড, পিচ মডেলের আয়তনটাই সবচেয়ে গ্রহণযোগ্য। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই জায়গাটায় সবাই বুঝতে পেরেছ। তাহলে পরবর্তীতে দেখি কি আছে। তাহলে বন্ধুরা আজকের এই অধ্যায় শেষে আমরা কি শিখলাম? আমরা শিখলাম পুকুর খননে মাটি কাজের সূত্রগুলো কী কী এবং সূত্রগুলোর মধ্যে তুলনা। তাহলে বন্ধুরা এই পর্যায়ে তোমাদের জন্য একটা বাড়ির কাজ। বাড়ির কাজটি হলো পুকুর খননে মাটির কাজের সূত্রগুলি বর্ণনা করো এবং পুকুর খননের সূত্রগুলি তুলনা করো। শিক্ষার্থী বন্ধুরা এই কাজগুলি তুমি বাসায় বসে সেশনাল ওয়ার্কে করবা, যেটা তোমার কলেজ যখন খুলবে তোমার শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবা। তবে এই কাজগুলি অবশ্যই নিজের মতো করে করবা। এখানে আরেকটি অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা আমরা দেখি। একটা পুকুরের চিত্র, সেটা কি এখানে দেওয়া আছে কি 40 মিটার, তার মানে কি নিচের দৈর্ঘ্য, নিজের প্রস্থ, এবং এদিকে কত 60 মিটার, অর্থাৎ নিচের প্রস্থ দৈর্ঘ্য, নিচের দৈর্ঘ্য কত 60 মিটার, প্রস্থ কত 40 মিটার, এই গভীরতা কত 5 মিটার এবং পার্শ্ব ঢাল কত 1.5 মিটার। অর্থাৎ আমরা একটু অঙ্কটা দেখি। একটি পুকুরের নিচের তলার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার, পার্শ্ব ঢাল 1.5:1 এবং গভীরতা 5 মিটার হলে মাটি খননের পরিমাণ বের করো। আশা করি তোমরা আগের এই সূত্রগুলি বোঝার চেষ্টা করেছো এবং বারবার করে বুঝে নিবে। এবং এই সূত্রটা যদি অ্যাপ্লিকেশন করতে পারো, আমার বিশ্বাস তোমরা পুকুরের সমস্ত সমাধান করতে পারবে। তোমরা এই কাজটি নিজেরা বুঝে বুঝে করার চেষ্টা করবে। আশা করি নিজের ভাষায় করবে এবং যদি এই কাজটি তোমরা সাকসেসফুলি করতে পারো, আমরা পরবর্তী ক্লাসে ডাবল স্টেজ পুকুর করাবো, অর্থাৎ 2 স্তর বিশিষ্ট, এর সাথে 1 স্তর বিশিষ্ট পুকুর, আমি 2 স্তর বিশিষ্ট পুকুর কীভাবে ক্যালকুলেশন করে আমি সেটা শিখিয়ে দেব। আশা করি তোমরা এই কাজগুলি নিজের মতো করে করবে এবং যত্ন সহকারে করবে, কারণ এস্টিমেট তোমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। তোমরা এস্টিমেটের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিও। তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।